রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফায় রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি। সেখানে দ্বিতীয় দফায় উল্লেখ আছে রেইনবো নেশন বা রংধনু জাতির দর্শন। বিভিন্ন সময় বিএনপি নেতারা তাদের বক্তব্যেও এই রেইনবো নেশন নিয়ে কথা বলেছেন। কি এই রেইনবো নেশন, আর নির্বাচনকে সামনে রেখে বিএনপি কি ভাবছে, আমাদের জনতার যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন এই নির্বাচনে আদৌ ঘটবে কিনা, অন্তর্বর্তী সরকার সেই দিকে এগোচ্ছে কিনা, এবং সেই সাথে জামাতের যে আন্দোলন এবং সেই সাথে এনসিপিরও আজকে একটি বৈঠক হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের আজকের আড়াইসেলসির গণতন্ত্র অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি রেইনবো নেশন ও আগামী নির্বাচন। পুরো অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুজহাত আফরিন, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সাংবাদিক, এবং আপনারা যাকে প্রায়শই দেখেন এবং আমরা সবাই তার বক্তব্য শুনে মুগ্ধ হই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আড়াইসিএল গণতন্ত্রে। সেই সাথে অত্যন্ত আনন্দের সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাতে চাই অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেভাবে শুরু করেছি আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি রেইনবো নেশন এবং আগামী নির্বাচন। আমরা নির্বাচনে সবসময় কথা বলি। আজকের যে গুরুত্বপূর্ণ ঘটনা, আমি জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। বিএনপি রেইনবো নেশন নিয়ে কথা বলেছে অনেক দিন ধরে, কিন্তু এই বিষয়টি চর্চায় আসেনি। কিন্তু তারা ৩১ দফার দ্বিতীয়তে উল্লেখ করেছেন এবং এই বক্তব্যটি উঠে এসেছে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্যে যে ক্ষমতায় যখন বিএনপি যাবে সেই সাথে জাতিগোষ্ঠীকে একসঙ্গে নিয়ে একসাথে মিলে রেইনবো নেশন গড়ে তুলবে। আপনি এই রেইনবো নেশন তত্ত্বটা কি এবং বিএনপি কিভাবে এটা বাস্তবায়ন করবে, এই বিষয়ে আপনার ধারণা কি? এটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। দেখেন, এটা আসলে তো বোঝাই যাচ্ছে মানে অনেক রঙের এক জায়গায় সম্মিলন, ওইটাই তো রংধনু। তো ওনারা ওইটাই বলতে চাচ্ছেন যে এই ইলেকশনে যে জিতবে কেবল তারাই সব করবে তা নয়, যারা তাদের সঙ্গে থাকবে, অন্য অন্য মতাবলম্বী যারা আছে, অন্য অন্য দলের যারা আছে, তাদেরকে নিয়ে হয়তো তারা সরকারের মধ্যে নিবে এবং এভাবেই দেশটাকে গঠন করতে চাইবে। এই যে চাওয়াটা না, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এতদিন দেখেছি যে জিনিসটা, মানে গত 15 বছর বিশেষ করে এটা আমাদের চোখে পড়েছে। সেটা হলো গিয়ে যে আওয়ামী লীগ যে কাজটা করতো, তারা আপনার দেশটাকে আসলে বিভক্ত করে ফেলেছিল। বিভক্ত এরকম, আমি যা বলবো সব ঠিক, তুমি যা ভাববে ওটাও ভুল। তুমি কি বলবে আলোচনা তো পরে, তোমার ভাবনাটাও ভুল, মানে আমি সব ঠিক। এই জায়গা থেকে না বেরিয়ে আসতে হবে। যদি আপনি একটা জাতিকে অগ্রসর করতে চান, তাহলে জাতিকে বিভক্ত করে আপনি অগ্রসর করতে পারবেন না ভাই। পৃথিবীর কেউ পারে নাই, বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে নাই। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে রেইনবো নেশনে যে কথা ওনারা বলছেন, আমি যেভাবে বুঝি সেটা হলো ওনারা হয়তো জাতিটাকে ঐক্যবদ্ধ করতে চান, দল মত নির্বিশেষে সবাই জাতির উন্নয়নের ক্ষেত্রে, জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এটাই হয়তো ওনারা বোঝাতে চেয়েছেন। এবং ৩১ দফার ঘোষণা, ৩১ দফার বিভিন্ন বক্তব্য এটা ওই দিকেই কিন্তু ইন্ডিকেট করে। এবং ৩১ দফায় তারা এর মধ্যে যে কথাগুলি বলেছেন বিভিন্ন সময় আমি শুনেছি যা ওনাদের মুখে, তারপরে আপনি বিশেষ করে তারেক রহমান সাহেবের মুখে যে কথাগুলো আমি শুনেছি, এগুলি কিন্তু আমাদেরকে আশাবাদী করে তোলে। কিন্তু পাশাপাশি সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা আগেও বহু দেখেছি। আপনি সেই আপনার ধরেন, যদি আমি 91 সাল থেকে ধরি, যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদের নির্বাচনকালীন যে ইশতেহার দেখেন, ওটা পড়লে খুব ভালো লাগে। মনে করি যে আমাদের দেশে এত ভালো ভালো দল আছে, আমরা জানতামই না। সেই 91-এর বিএনপি বলেন, 96-এর আওয়ামী লীগ বলেন, আবার 2001-এর বিএনপি বলেন, আবার 2008-এর আওয়ামী লীগ বলেন, লেখে তো অনেক কিছুই। যখন তারা ক্ষমতাটা আসে তখন সে কি করে? আমার প্রশ্নটা কিন্তু ওই দিকে ছিল যে এই যে রেইনবো নেশন, এটা কি করে বাস্তবায়ন করা যায়, তাদের পদ্ধতিগত জায়গায় আসলে কি অবজারভেশনটা কি? আমি একই প্রশ্ন আনতে চাচ্ছি জনাব সিদ্দিকুর রহমান স্যার, আপনার কাছে আমি একই জিনিস জিজ্ঞেস করছি যে বিএনপি এই যে রেইনবো নেশনের কথা বলেছেন, শুধু এটা না, তাদের 31 দফায় অনেকগুলো খুবই পজিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার দ্বিতীয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। নির্বাচনের আগে এই যে বিভিন্ন নেতার এই আহ্বানটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার সাথে কামাল ভাই আছেন, ওনাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আসলে আপনি এই রেইনবো নেশনের যে থিওরিটা, সেটা আসলে মূলত গত শতাব্দীর 90-এর দশকের মাঝামাঝি আর্চবিশপ ডেসমন্ড টুটু
আফ্রিকার যিনি বর্ণবাদ বিরোধী নেতা এবং প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি আফ্রিকার, তার দেয়া এই তথ্যটা, সেটি হলো যে আফ্রিকার বর্ণবাদ এবং অন্যান্য কারণে যে বিভাজিত সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে একটি ঐক্যবদ্ধ অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসাবে প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়েই তিনি এই থিওরিটা দিয়েছিলেন। এবং বিএনপি তার যে 31 দফা সংস্কার কর্মসূচি আছে, সেই কর্মসূচিতে একটা রেইনবো নেশন তথ্য ওই আফ্রিকার এই রেইনবো থিওরির আদলেই তারা এখানে করছে। আপনি দেখেন বাংলাদেশকে একটু আগে কামাল ভাই যেটি বললেন যে বিগত 1.5 দশকে যদি আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযোদ্ধার চেতনা এবং নানা মানে ট্যাগিংয়ে বাংলাদেশকে একটা বিভক্ত জাতিতে পরিণত করা হয়েছে এবং এটি অব্যাহতভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা বিভাজনের রাজনীতি এবং বড় দাগের যদি আমরা বলি যে একটা বিভক্ত রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে এবং সেটা সমাজ এবং উন্নয়ন পরিকল্পনায়ও কিন্তু আমাদের এই বিভক্তির একটা প্রভাব পড়েছে। তো সেই হিসেবে বিএনপি তাদের যে 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচিতে ভবিষ্যতে বাংলাদেশের আপনার সেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি ইত্যাদির ভিত্তিতে যে বিভাজন, সেই বিভাজনটাকে মুছে দিয়ে বাংলাদেশের মানুষকে একটা জায়গায় এনে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থার অধীনে এনে বাংলাদেশের ভবিষ্যৎ সরকার এবং রাষ্ট্র পরিচালনার একটা উদ্যোগ হিসাবে এটাকে গ্রহণ করেছে। উনি যেটা বলেছেন যে রংধনুতে আমরা যেরকম দেখি রংধনু একটাই, কিন্তু সেইখানে রঙের ভিন্নতা থাকে, কিন্তু এই সবগুলো রং মিলে একটা রংধনু তৈরি হয়। তো বিএনপির কর্মপরিকল্পনার মধ্যে এটি আছে যে আমাদের দেশের যে ভবিষ্যৎ রাজনৈতিক যে বিভাজন, এখন যে রাজনৈতিক বিভাজন বা সামাজিক ক্ষেত্রেও আমাদের যে বিভাজন এবং এই বিভাজনগুলোর পিছনে রাজনৈতিক আদর্শের বাইরেও আমাদের সামাজিক নানা কারণ আছে, ভাষাগত আছে, নিগোষ্ঠীগত আছে, নানা বিষয় এখানে আছে। রাজনীতিতে দল নিয়েও তো বলি, বড় দল, ছোট দল, এই ধরনের বিভাজন আছে। তো সেইখানে একটা যদি ঐক্যবদ্ধ করে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংস্কৃতি যদি গড়ে তোলা যায়, সেটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক হবে। কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাজনৈতিক কাঠামো তৈরি, এটা কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপারেও। আপনি দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রতিনিয়তই কিন্তু রাজনৈতিক বিবাদ বাড়ছে এবং এই রাজনৈতিক যে বিভেদ, এটা আমাদের সমাজ ব্যবস্থার উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলছে প্রতিনিয়ত। তো এই অবস্থায় এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং তাদের যে কমিটমেন্টের জায়গায় সেটা যদি সদিচ্ছা থাকে, তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের রেইনবো নেশনের যে থিওরি বা সমাজকে একটা অন্তর্ভুক্তিমূলক জায়গায় নিয়ে সেটা রাজনৈতিকতে প্রতিফলন, সরকার পরিচালনা, প্রশাসন ব্যবস্থায়, সেটি কিন্তু এখন এই বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা এটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাত্ত্বিক জায়গাটা স্যার আমরা বুঝতে পেরেছি, কিন্তু আরেকটু বোঝার জন্যই বলছি। যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী উনি বলেছেন যে রেইনবো নেশনের ব্যাখ্যায় উনি যেটি বলেছেন যে নতুন প্রজন্মের কাছে ভাষা সংস্কৃতি পরিবর্তন বা ধর্মবর্ণের মানুষের যে বাস করে সবাইকে মিলে রেইনবো নেশন যেন হয়, এবং সেই জায়গা থেকে বাংলাদেশি, উনি যেটি বলেছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদকে মূলে রেখে নতুনভাবে রেইনবো নেশনের কথা বলা হচ্ছে। আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, নির্বাচনকে সামনে রেখে জোটের দিকে এগোচ্ছে বিএনপি, আপনি কি মনে করছেন? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী জোট এটা বহু পুরনো একটা ঐতিহ্য। আপনি দেখেন সেই 54 সালে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে একটা যুক্ত ফ্রন্ট হয়েছিল এবং একই নির্বাচনে সংখ্যালঘুদের মধ্যেও একটা কিন্তু সংখ্যালঘু যুক্ত ফ্রন্ট হয়েছিল। এরপরেও আমরা বাংলাদেশের মানে স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে আমরা জোট রাজনীতি দেখেছি এবং আগামী নির্বাচনেও যে সেই জোটের রাজনীতি হবে তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি এই নির্বাচনী জোট গঠন করার ক্ষেত্রে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনী জোট, সেখানে প্রধানত সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা একটা জোট তৈরি করেন। অনেক সময় দেখা যায় যে বৃহত্তর অর্থে নির্বাচনী জোট গঠিত হয়, কিন্তু সেখানে আদর্শিক যে সবসময় একরকম থাকে সেরকম না। 54 সালের যুক্ত ফ্রন্টেও আমরা দেখেছি যে আওয়ামী মুসলিম লীগের যে আদর্শ ছিল, নেজামে ইসলামী সেই আদর্শ ছিল না, কিন্তু একটা নির্বাচনী কৌশল হিসাবে তারা একটা ফ্রন্ট করেছে। তো আগামী নির্বাচনেও আমরা মানে ধারণা করি যে প্রধান রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনী জোট গঠন করবেন এবং সেই নির্বাচনী জোটগুলো গঠনের পর নির্বাচন পরবর্তী সময়ে জোট এবং জোটের বাইরেও যদি মানে অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন করা যায় বা রাষ্ট্র পরিচালনায়
সরকারে সবাইকে নিতে হবে এরকম না, কিন্তু রাষ্ট্র পরিচালনায় অন্যদের অংশীদারিত্ব অন্যভাবেও নিশ্চিত করা যায়, সেটা যদি করা যায় তাহলে এটি আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা মানে ইতিবাচক আসবে। আমাদের সমাজটা এমন ভাবে বিভাজন হয়ে গেছে, বিভাজিত আমরা এমন ভাবে হয়েছি, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা আশার আমি কথা। জনাব সাংবাদিক মাসুদ কামাল, আপনার মতামতটাও জানতে চাচ্ছি যে বিএনপি কি জোটের দিকেই যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে জোটের দিকে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক যে পরিমণ্ডল সেক্ষেত্রে এনসিপি, জামাত এবং আরো যে দলগুলো রয়েছে, বিএনপি আসলে কি ভাবছে, কি মনে করেন? আচ্ছা, জোটের আলোচনাটা করার আগে আমি ওই প্রথম যেটা বলছিলাম তখন আপনি শেষে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে এই যে রেইনবো নেশনের যে আপনার যে তাত্ত্বিক ব্যাপারটা, এটা বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে, ওইটা নিয়ে আমি এক লাইনে একটা উত্তর দিই খালি। এটা বাস্তবায়ন পদ্ধতি হলো, এর পুরো জিনিসটাই নির্ভর করে যারা ক্ষমতায় থাকবে তাদের সদিচ্ছার উপর। তারা যদি করতে চায় করা সম্ভব, আর তারা যদি করতে না চায় কেউ তাদের দিয়ে করাতে পারবে না। আগামীতে যখন তারা ক্ষমতায় যে আসুক ক্ষমতায়, তারা তাদের যদি কর্মকাণ্ডে দেখেন যে তারা সেরকম করেনি, বরং আগের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে, তাহলে বুঝবেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে, আগে এই কথাটা বলে। এখন আর আপনি যেটা বললেন জোটের রাজনীতি, সরি, জোটের রাজনীতি নিয়ে আমার অবজারভেশন হলো, কালকে কিন্তু আমরা পরশুদিন দেখলাম আমরা আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ যেটা, সেটার কিন্তু খসড়া তারা অনুমোদন করে দিয়েছে, ইয়েরা আপনার ক্যাবিনেটে মন্ডলীর সভায় অনুমোদন হয়ে গেছে, অধ্যাদেশ আর কি। এখন এটা রাষ্ট্রপতির কাছে যাবে, অধ্যাদেশ হয়ে চলে আসবে। এখানে কিন্তু আর কোনো ধাপ নাই মাঝখানে, ওখান থেকে পাশ হওয়া মানে এখন এটা রাষ্ট্রপতির কাছে যাবে। যদি সংসদ থাকতো এটা সংসদে যাইতো, সংসদ নাই, রাষ্ট্রপতির কাছে যাবে। আর এই রাষ্ট্রপতি যা যায় সব আইন অনুযায়ী সে যা যায় সব সে সাইন করে দেয়, তাহলে এটা কিন্তু আইন হয়ে গেল। এই আইনটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের জোটের রাজনীতির ভবিষ্যৎ খুব খারাপ। খারাপ এই কারণে, এই আদেশে একটা জিনিস আছে যে আপনি যদি জোটে যান তাহলে আপনাকে নিজের মার্কায় ইলেকশন করতে হবে। আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বলি, সম্ভবত মোহাম্মদপুর থেকে ববি হাজ্জাজ সাহেব ইলেকশন করতে চান, এনডিএম এর যিনি সভাপতি, ওনার দলের মার্কা হলো সিংহ। তো ওনাকে বিএনপিও গ্রিন সিগন্যাল দিয়েছে বলে আমি জানি, যে বিএনপিও চাই যে ওখানে উনি করুক। তো উনি অন্য যদি আগের পদ্ধতি থাকতো তাহলে ওখানে উনি ধানের শীষ নিয়ে ইলেকশন করতেন। এখন তাকে বিএনপি ছাড় দেওয়ার মানেটা কি, বিএনপি থেকে নমিনেশন দেওয়ার অর্থটা কি? অর্থ হলো যে বিএনপি ওখানে ধানের শীষ দিয়ে কাউকে দিবে না, ফাঁকা রাখবে। তো ববি হাজ্জাজ সাহেব সেখানে সিংহ মার্কা দাঁড়ায় গেলেন। তো বিএনপি যদি ধানের শীষ দিয়ে কোথাও ইলেকশনে একটা নমিনেশন দেয়, প্রত্যেকটা আসনে বিএনপির কমপক্ষে 4 জন করে প্রার্থী আছে। বিএনপি যদি একজনকে ধানের শীষ দেয় আর 3 জন বিরক্ত হবে, তারা বলবে আমাকে কেন দিল না, এবং ওই 3 জনই মনে করে যে ওনারা পাশ করার মতো যোগ্যতা রাখেন। খেয়াল করেন কিন্তু, এবং ওই 3 জনের মধ্যে একজন কিন্তু বিদ্রোহী হয়ে দাঁড়ায় যেতে পারত। ধানের শীষ থাকার পরেও তার বিদ্রোহী হওয়ার সম্ভাবনা আছে। এটা সমস্ত এই আওয়ামী লীগ বিএনপিতে এটা বহু পুরানো একটা প্র্যাকটিস, এবং অনেকবার এটা কেন যে আমরা যেরকম বলি বড় দল বা অনেক প্রতিনিধি, জনপ্রিয় প্রতিনিধি, এইগুলো তো ক্যাডার ভিত্তিক দল না রে ভাই, মানে এরা তো জন্ম থেকে আসে না, পরে এক সময় প্রয়োজন মনে করে আসে। তো এখন যখন ওখানে বিদ্রোহী নিজের মার্কা থাকলেও থাকে, আর এখন সিংহ মার্কা থাকলে থাকবে না। কেন যদি জোট করি, ধরেন আপনার উদাহরণে জোট করলে তাহলে এই সিংহ মার্কা যদি বিএনপি সাপোর্ট করে তাহলে সিংহ মার্কায় কেন রাখতে হবে? এটা অধ্যাদেশ বলে। এইবার নতুন আইন হচ্ছে, আইন হলো আপনাকে আপনার দলের মার্কা নিয়ে থাকতে হবে। তাহলে জনসাধারণ কিভাবে বুঝবে যে কে কার দলের বা কিভাবে? কারণ ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, নৌকা, এই যে কিছু মার্কা, এটা তো আসলে অনেক বছর ধরে জনপ্রিয়, এবং সবাই বাকি মার্কা না চিনলেও মার্কা তো সবাই চিনে। এখানে যেটা হবে, এখানে ওই জোটে যে খুব একটা লাভ হবে না ভাই। মান্না ভাই বগুড়ায় থাকেন, মাহমুদুর রহমান মান্না, এবং আশা করা হচ্ছে, আশা আমরাও করেছি যে উনি হয়তো বিএনপি জোটের থেকে দাঁড়াবেন। কী লাভ হবে? উনি তো ওনার মার্কা নিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষে যারা ভোটার, তখন তারা বলবে কি ধানের শীষ নাই, ঠিক আছে একটা দিয়ে দেই। এই ঝামেলাগুলো হবে। কাজে এইবার আমার কাছে মনে হয়েছে যে জোটের রাজনীতি
আর ভোটের রাজনীতি এক হবে না ভাই। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে এই প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি। আরপিও নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং গত দুদিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রসঙ্গটা যেহেতু আসলে আমাদের যে নির্বাচনকে সামনে রেখে আলাপ, আমি সরাসরি প্রশ্নই করতে চাই। একটা জায়গায় জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আলাপ হলো পিআর নিয়ে, এবং সেটা নিয়ে জামাত আবার বিভিন্ন আন্দোলন মুভমেন্ট এগুলোও করছে, তাহলে এই ক্ষেত্রে পিআর বা জাতীয় ঐক্যমত্য কমিশনের নোট অফ ডিসেন্ট সহ এটাকে সলিউশনের দিকে যায়নি, কিন্তু অধ্যাদেশ করে যদি আমি মার্কা আলাদা করে দিই, ব্যাপারটা কি একই বা সাংঘর্ষিক? না, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, পিআর এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এটার সাথে যেটা হলো যে এর আগে বোধহয় মাঝখানে এক সময় ছিল যে জোটে যারা ছিলেন কাস্তে নিয়ে কাস্তে ইলেকশন করেছেন, জোটের মধ্যে ছিল, তো ফল খুব ভালো হয়েছে বলে আমরা দেখিনি আর কি। তো এইবার যেটি হয়েছে ছোট দলগুলো এর আমরা দেখেছি যে প্রতিক্রিয়াটা তারা কিভাবে ব্যক্ত করেছে। তারা এটা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ওরা বলছে যে নিজেদের প্রতীকে যদি তারা নির্বাচন করে তাহলে রাজনৈতিক দল হিসাবে তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং তাদের স্বতন্ত্র বিকাশের একটা সম্ভাবনা এর মধ্য দিয়ে মানে থাকবে। এটা অনেক রাজনৈতিক দল যারা জোটে আসার সম্ভাবনা আছে তারা বলছে। কিন্তু একই সাথে তারা এটাকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অন্তত উচিত ছিল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা, এবং সেইখানে তারা এটা কি করবে বা এই ব্যাপারে তাদের মতামত নেওয়ার দরকার ছিল, এবং এটাকে মনে করছেন যে সরকারের একতরফাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের। এখন তো বৈঠক হয়ে গেছে, এখন কি সেখানে কোনো পরিবর্তন পরিমার্জনের সুযোগ আছে? এটা আইনগতভাবে মানে আছে কিনা আমি ঠিক জানি না, কেননা উপদেষ্টা পরিষদ সবসময়ই করতে পারে, সেটা রাষ্ট্রপতির কাছে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তারা এটা করতে পারেন সেখানে। এবং ইলেকশন কমিশনের রাষ্ট্রপতির অধ্যাদেশ হয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশনের আর কিছু করার থাকবে না। তারা এই ব্যাপারে ইলেকশন কমিশনের হাতেও আমি দেখেছি। কিন্তু যেটা আমরা মনে করছি যে এই দেশের মানুষ, অনেক মানুষ আছেন এখন অন্ততপক্ষে, যদিও সেই সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে, অন্তত 30% মানুষ এখনো আমার ধারণা আছে যারা মার্কার ভিত্তিতে ভোট দিবেন, কোনো ব্যক্তি বা কোনো ইয়া হবে না। তবে বিগত বছরগুলোর যে নির্বাচন রয়েছে সেখান থেকে খুব সহজেই আসলে বোধগম্য হয় যে মার্কার একটি অবশ্যই গুরুত্ব আছে। তো এই ক্ষেত্রে স্বাতন্ত্র্য বিকাশের যে রকম একটা ইতিবাচক আছে, আবার তারা ঝুঁকির মধ্যে পড়তে পারেন এই সম্ভাবনাও কিন্তু আছে। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে। নিশ্চয়ই আমরা নির্বাচন এবং উপদেষ্টাদের যে করণীয় সেটি নিয়ে পরের ধাপে আলাপ করব। দর্শক, আপনারা দেখছেন RI/CELST জনতন্ত্র। আমরা আলোচনা করছিলাম নির্বাচন এবং তার বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RI/CELST জনতন্ত্র। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এবং সেই সাথে আমার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমরা মূল আলোচনায় আবারও চলে যেতে চাই। এই পর্যায়ে যে বিষয়টি সবার নজরে আনতে চাই, আজকে তথ্য উপদেষ্টা আগামী নির্বাচন নিয়ে যে কথাগুলো বলেছেন একটি অনুষ্ঠানে, উনি বলেছেন যে প্রত্যেকটি দলের হয়ে যেন প্রত্যেকটি দলের মধ্যে যেন সমতা আসে, সেই ব্যাপারটি উনি আলোকপাত করেছেন। এবং সেই সাথে ইসলামী ফাউন্ডেশন এবং ইসলামী সমমনা যে দলগুলো রয়েছেন, এবং শুধু ইসলামী দল না, উনি যেটি বলতে চেয়েছেন যে আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের ধর্ম নিয়ে যেন আলাদা ইশতেহার থাকে, এই বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। তথ্য উপদেষ্টার আসলে এই ধরনের বলার উদ্দেশ্য কি? এবং আমি একদম সরাসরি জিজ্ঞেস করতে চাই, আমি জনাব মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। উনি যে কথাটি বলেছেন, যদি সরাসরি কোট করি, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে, অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। তথ্য উপদেষ্টা কি ধরনের সংঘাতের কথা ইঙ্গিত দিচ্ছেন, কি মনে করছেন নির্বাচন সামনে রেখে? দেখেন, উনি যেটা বলতে চেয়েছেন কি এটা উনি ভালো জানেন, আমি জানি না, আমি বলতে পারবো না। ওনার মনের কথা তো আমাকে বলা সম্ভব না। আর ওনার মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরে, উনি মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেটা আমার মাথার অনেক উপরেতে যায়, আমার অ্যান্টেনায় ধরা পড়ে না আর কি। তারপরেও আমি এবারে উনি যে কথাটা বলেছেন এটাকে আমি একদম উড়িয়ে দিচ্ছি না, কিন্তু উড়িয়ে দিচ্ছি না এই কারণে, দেখেন সামনে নির্বাচন তো কম আসার, ধরেন আপনার অক্টোবর তো চলেই গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ফার্স্ট ইয়েতে হবে, ধরেন 3 মাস, 3.5 মাস। এখন মানে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবারই লক্ষ্য কি? ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতার অংশীদার হওয়া। মূল লক্ষ্য কিন্তু এটাই, ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতার অংশীদার হওয়া। এবং এটা কিন্তু বাংলাদেশের মতো দেশে ক্ষমতায় যেতে পারাটা সবাই মনে করে এটা বিরাট কিছু, মানে জীবন মরণের ব্যাপার অনেক সময় কিন্তু হয়ে যায়। তো সেটা পেতে সামনে নানা ধরনের তো হবে
প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতা সবসময় ফেয়ার হবে এটা মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর সবচেয়ে যে নাকি খুব ফেয়ার যে কম্পিটিশন হয় সেখানেও কিন্তু ফাউল নামে একটা পদ আছে, কিন্তু একটা টার্ম আছে। তো ফাউল কিন্তু বিশ্বকাপ ফুটবলেও হয়, সব জায়গায় হয়, এখানেও ফাউল হতে পারে। বিশ্বকাপ ফুটবলে ফাউল থামানোর জন্য একজন রেফারি থাকে, কেন আমরা নির্বাচনের আগে সবসময় সংঘাতের জন্য বলতেছি, মানে একরকম আমরা অপেক্ষা করছি যে সংঘাত হবে? না 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 না, আমি তো এটা বললাম যে ভাই একটা বড় জিনিস পাওয়ার প্রতিযোগিতা। তো ধরেন একটা এখানে একটা সোনার বার আছে, সোনার বার বলে দেওয়া হলে যে টাচ করবে তার হবে। আপনি ওখানে থাকবেন নাকি, দৌড়ে চলে আসবেন, সবাই দৌড়ে যাবে, কারণ টাচ করলে তো আমার। তো আমি ওই বিজয়ের এটা টাচ করলে তো আমার, যাবে সবাই ওখানে, যাওয়ার জন্য চেষ্টা করবেন। এটা যেন একটা কম্পিটিশন হবে। এরই মধ্যে দেখবেন আপনি আজকে থেকে 1 বছর আগে বিএনপি এবং জামাত পরস্পরকে কিন্তু এভাবে আক্রমণ করে নাই, এখন করতেছে। কেন? যতই দিন যাবে ততই এই কম্পিটিশনটা বাড়তে থাকবে এবং একজনের অপরজনকে ঘায়াল করার চেষ্টা করবে, কথা দিয়ে অমুক হবে অন্য হবে। আবার বিপরীত দিকে দেখেন আওয়ামী লীগ, এই দলটা তো গত 15 বছর ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থাকার কারণে তারা নানা জায়গায় বিভিন্ন পকেটে তাদের কিন্তু কিছু লোককে, তাদের সুবিধাভোগী কিছু লোক কিন্তু রয়ে গেছে, দেশেও আছে বাইরেও আছে। যারা প্রচুর অর্থ উপার্জন করছে তারা দেশের বাইরে চলে গেছে। বাইরে চলে যায় ওইখান থেকে তারা অর্থের তো একটা দাপটা, অর্থের তো একটা গরম আছে ভাই, আছে না? সেটা তারা ব্যয় করে কিন্তু দেশের মধ্যে অভ্যন্তরে অনেক কিছু করানোর চেষ্টা করবে। আবার মনে করেন আপনি আন্দোলনের সময় অনেকগুলো থানা লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে, ওই অস্ত্রগুলি কোথায়? সবচেয়ে আপনি উদ্ধার করতে পারেন নাই। এখনও অনেক অস্ত্র আপনার উদ্ধারের বাইরে পড়ে রয়েছে। ওগুলি কী কারণে আছে? অস্ত্র যখন কেউ লুট করে, কেন করে? ঘরে শোকেস বানায়, শোপিস তো বানায় না, ওটা দিয়ে তারা রাখছে ব্যবহার করার জন্যই, ব্যবহৃত হওয়ার জন্য ওই লোকগুলো। আপনাদেরকে জানিয়ে রেখে আজকে কিন্তু আমাদের একটি বিশেষ প্রতিবেদনও গিয়েছে, আমাদের একজন সহকর্মী উনি কিন্তু টেকনাফে গিয়েছেন এবং সেখানে অস্ত্র যে ব্যবসাটা চলছে এবং এই কিছুদিনের মধ্যে, এবং ধারণা করা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে এই যে অস্ত্র ব্যবসা, এটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন নিউজ 24 গেছে। আর দর্শকদের উদ্দেশ্য জানিয়ে রাখুন, আপনারা চাইলে রিপোর্টটি দেখতে পারেন। আমরা কিন্তু এই বিষয়টা, আপনি যে কথাটি বললেন যে এই যে সংঘাত, এগুলোকে আসলে সংঘাতেরই নিশানা দিচ্ছে কিনা? অবশ্যই। জনাব প্রফেসর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আমি একই প্রশ্ন রাখছি। উপদেষ্টা জনাব মাহফুজুর রহমান তিনি কিছুদিন ধরে এই ধরনের একটু রহস্য রেখে কিছু কিছু কথা তিনি বলছেন, এবং কিছুদিন আগে আপনি শুনেছিলেন যে উনি বলেছেন যে খুব চাপের মধ্যে আছেন, এক ধরনের উপদেষ্টা পরিষদে কতদিন আছেন। এখন আমরা তখন আমাদের কাছে এটা রহস্য মনে হয়েছিল, এখন মনে হয়েছে যে ওনাদের উপরে দুইজনের উপর একটা চাপ ছিল। সেপ্টেম্বর মাসে ওনারা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার জন্য একটা চাপ এক ধরনের ছিল। তো উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনি অনেক সময় একটু রহস্য করে কথা বলেন। তো যেটা কামাল ভাই বলেছেন যে ওনার মাথার উপর দিয়ে যায়, আমরাও সব সময় বুঝতে পারি না সেটা, কিন্তু আজকে যে বক্তব্য রেখেছেন সেটার আমরা অবশ্যই বুঝতে পারছি যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে, সহিংস হতে পারে, সংঘাত হতে পারে। তবে আমি একটা জিনিস মনে করি যে ওনারা উপদেষ্টার জায়গা থেকে যদি এই ধরনের বক্তব্য দেন তাহলে কিন্তু মানুষের মনে আগাম এটা দুই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এক ধরনের হলো যারা এই কাজ করবেন তারাই উৎসাহিত হন, আরেকজন হলো মানুষের মধ্যে অহেতুক না একটা আশঙ্কা, মানে যখন উপদেষ্টা, প্রসঙ্গটি আমি আসলে আনতে চাচ্ছিলাম। আমার স্পষ্ট প্রশ্ন এখানে, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং উনি তথ্য উপদেষ্টা, উনি যথেষ্ট একটি জায়গা রাখেন এবং প্রভাবশালী, সেখান থেকে উনি যখন বলেন যে আমি সংঘাতের আশঙ্কা দেখছি এবং সব রাজনৈতিক দল 1 মাস বা কিছুদিনের মধ্যে টের পাবে, এই ধরো, তার মানে আমি কি আগাম রেড লাইট জ্বালিয়ে দিচ্ছি যে আপনারা সতর্ক হন, এটা নাকি হচ্ছে যারা সংঘাত করতে চায় বা যে অথবা কেউ যদি সংঘাতের মনোভাব নাও রাখেন তারাও আসলে উৎসাহিত হচ্ছে না? এটা আমি একটু আগে যেটা বললাম সেটা হলো যে দুই ধরনের প্রতিক্রিয়া আছে। একটা হলো সংঘাত সম্পর্কে কাউকে উৎসাহিতও কেউ হইতে পারেন, আবার এটার জন্য অনেকের মধ্যে আতঙ্কও তৈরি হতে পারে। আর এই সংঘাত প্রতিরোধের যে দায়িত্ব, তাদের জন্য এই ঘোষণা দেওয়ার দরকার না, সেটার জন্য হলো কাজ করার। এই সংঘাত যদি সম্ভাব্য সংঘাতের যদি আশঙ্কা থাকে তাহলে সেই সংঘাত প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য দরকার হলো সরকারের প্রধান দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। উনি পাবলিক
ইয়াতে এসে বক্তব্য রেখে সেই ব্যাপারে কোনো মানে দায়িত্বশীল খুব আচরণ করছেন বলে আমি এটি মনে করি না। এবং আমি ব্যক্তিগতভাবে এটা তো সবাই আমরা মনে করি, বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি আমরা দেখেছি বাংলাদেশের 54 বছর, সব নির্বাচনের মধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকা, পেশি শক্তি, অস্ত্রের ব্যবহার এগুলো আমরা দেখেছি এবং এক ধরনের জনজীবনে আতঙ্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা, এগুলো তো আমরা দেখেছি। আপনি দেখেছেন জামাতের একটা মিছিল থেকে গতকাল, জামাতের মিছিল থেকে একজন একটা প্রতীকী, জামাতের একজন নেতা একটা প্রতীকী অস্ত্র, ড্যামি একটা অস্ত্র, বড় একটা বন্দুক নিয়ে তিনি মিছিলের সামনে দিয়ে হাঁটছেন। কি উদ্দেশ্যে হাঁটছেন তিনি গ্রেপ্তার হয়েছেন, এই জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এটা কি জন্য তিনি নিয়েছেন আমরা জানি না, এটা তো পরিষ্কার না এটার মেসেজটা কি, বা এটা হচ্ছে কি আতঙ্ক তৈরি করা বা থ্রেট তৈরি করা, এটা জানি না, কিন্তু উনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। আজকে আমি পেপারে আমি দেখেছি এটা। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে যে যারা ধরেন উপদেষ্টা পরিষদে আছেন, সেটা তথ্য উপদেষ্টাই হোক এবং অন্য উপদেষ্টাদের কাছ থেকে আমরা এইটুকু অন্তত পক্ষে মানে প্রত্যাশা করি না যে এই ধরনের বক্তব্য যেগুলো জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি করতে পারে এটা না করে, বরং এই ধরনের আশঙ্কা যদি থাকে তাহলে তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ এটা কিন্তু ইনে বডি, তারা কিন্তু শপথবদ্ধ এবং তাদের একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে এই ব্যাপারে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা করা এবং এই ধরনের কাজ যেন না হয়। তো এগুলো নিয়ে পাবলিক বক্তব্য দিয়ে এটির কোনো মানে এটা কোনো আমি এটাকে আরেকটু ওনার বক্তব্যটা আমি পড়ছিলাম এবং ভালো করে আর কি বোঝার জন্যই বলছিলাম। উনি কিন্তু বলেছেন, দেখেন প্রথমে বলেছেন যে আশঙ্কা জায়গা আছে এবং ধর্মীয় দৃষ্টিকোণটাকে উনি নিয়ে এসেছেন, তারপরে বলেছেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন, দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। এবং তিনি বলেন এবং প্রশ্ন রেখে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু তো এটা নয়, এটা তো 50 বছর ধরে চলা একটা ইস্যু, যখন সরকার পরিবর্তন হয় মসজিদ কমিটি বদল হয়ে যায়। এই প্রসঙ্গগুলো আনার উদ্দেশ্যে জনাব মাসুদ কামাল আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই ধর্মীয় ব্যাপারটি বিভিন্নভাবে কিন্তু আমাদের আলোচনার মধ্যে চলেই আসছে। আর আজকে তথ্য উপদেষ্টা যেটি বললেন জনাব মাহফুজ আলম যে এমবাসিগুলোও হচ্ছে এক্ষেত্রে সচেতন এবং তাদেরকে, আমার কথা হচ্ছে আশঙ্কা তৈরি না করে তারা কি তাদের পদক্ষেপগুলো বর্ণনা করতে পারতেন না? হ্যাঁ, এটা তো মানে উনিও বললেন, কিন্তু উনি কিন্তু একই কথা বললেন যে আপনি এইগুলো আমার সঙ্গে শেয়ার করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দেশের সমস্ত গোয়েন্দা বাহিনী আপনাদের হাতে, আপনারা আগাম সংবাদ পেলে আমাদের আগে আপনারা জানেন, তো আপনারা থামান, ধরেন এটা হইল, থামানোর দায়িত্ব কার? আমার না আপনার? আপনার তো, কারণ আমার কথা তো পুলিশ চলবে না, আপনার কথা চলবে, তো আপনি এটা করেন। কারণ আপনি এগুলি বইলা আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? এটা তো কোনো কাজের কথা না, এটা তো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই না, এটা আমাদের শোনাচ্ছেন কেন আপনি? এখন কি হচ্ছে না, আমরা সবসময় আতঙ্কে থাকবো, তো আমাদেরকে আতঙ্ক রাখা তো আপনার কাজ না। এটা এক নম্বর। 2 নম্বর কথা, উনি যেগুলো বলেছেন এগুলো তো বাস্তব, এটা তো ওনার বলা লাগবে না। আমরা জানি না যে আপনার সরকার পরিবর্তন হলে যে মসজিদ কমিটিও পরিবর্তন হয়ে যায়, এটা ওনার কাছ থেকে শুনে আমার শিখতে হবে। আমরা জানি না মসজিদ কি আমাদের এলাকায় নাই, ওই মসজিদে এখানে মসজিদ কমিটি নাই, ওই কমিটি যে চেঞ্জ হচ্ছে আমরা দেখতেছি না, প্রতিদিনই দেখি। এটা মাহফুজ আলমের কাছে শুনে আমি শিখবো নাকি? আমার দেশের কি সমস্যাগুলো আপনি পজিটিভ কথা বলেন, আপনি বরং বলেন যে এইটা ছিল আমরা এটা করছি। আপনি কি বলছেন যে একটাও মসজিদ কমিটি পরিবর্তন হওয়ার দরকার নাই? বলছেন আপনি যে ক্ষমতায় আসছেন, আওয়ামী লীগের আগে কমিটি ছিল মানলাম, আওয়ামী লীগের যাওয়ার পরে আপনি ক্ষমতায় আসছেন, আপনি বলছেন এটা যে একটা মসজিদ কমিটির জন্য পরিবর্তন না হয় যেমনি আছে অমনি থাকবে? বলেন নাই তো। আপনারা উৎসাহ দিচ্ছেন ওইগুলি পিঠাই নিয়ে আমার লোক ঢুকাবে। তো আপনি যেটা ঢুকেছেন, কালকে যখন বিএনপি আসবে তারা সে একই কাজ করবে। তো এই যে বিষয়গুলো গড্ডালিকে প্রবাহে আপনি নিজেও গা ভাসাইছেন, গা ভাসাইয়া এখন আপনি জ্ঞানের কথা কইেন না। এই জ্ঞান আমাদের অনেক আগে প্রাপ্ত হয়েছে, আপনার বয়স তো কম, যা দেখেন মনে করেন এটাই বোধ নতুন কিছু। এটা নতুন না, এটা আমরা দেখে গেছি অনেক আগে আমাদের দেখা শেষ, আমরা জানি কি করতে হবে। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই আমরা নির্বাচন প্রসঙ্গে আরো কথা বলতে চাচ্ছি। দর্শক আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র, আমরা আলোচনায় আছি। একটা বিরতির সময় হয়েছে, আরেকটা বিরতি নিয়ে তারপর আবার ফিরছি।
দর্শক বিরতি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম রেইনবো যে তত্ত্বটি রয়েছে, রেইনবো নেশনের, এবং সেই সাথে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোতে আর কি কি পরিবর্তন এবং বক্তব্য এলো। সেক্ষেত্রে এই পর্যায়ে জনাব সিদ্দিকুর রহমান প্রফেসর স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। অনেক নাটকীয়তার পর জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনে এনসিপির প্রতিনিধি দল আজকে কথা বলেছেন, এবং শনিবার এই যে একটি বৈঠক হলো এবং সেখানে আখতার হোসেন সদস্য সচিব উনি গিয়েছেন, এবং সেই সাথে তারা দুজনেই বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মুখ্য সমন্বয়ক, উনি বলেছেন যে বিএনপি বাধা দিচ্ছে, একটি অভিযোগ করেছেন যে আমরা যে ঐক্যমত্যে আসবো বা জুলাই সনদে স্বাক্ষর করব, এই রাস্তাটায় বাধা হচ্ছে বিএনপি। আচ্ছা দেখুন, আমাদের একটা ধারণা ছিল, এটা কিন্তু আমাদের হিসাব অনুযায়ী চলছে, যে যখন 31 অক্টোবর পর্যন্ত এটা বাড়ানো হয়েছে সময়সীমা, এবং সেই দিন যেহেতু তারা স্বাক্ষর করেনি এবং তাদের পরবর্তীতে যে মানে কথাবার্তা, তাতে আমাদের মনে হয়েছিল যে ঐক্যমত্য কমিশনের সাথে তারা আলোচনায় বসবে, এবং সেইখানে তারা আজকে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসেছে, এবং বিএনপির পক্ষ থেকেও তাদেরকে একটা আহ্বান জানানো হয়েছিল যে তারা যেন এই জুলাই সনদে স্বাক্ষর করে। এবং আখতার হোসেন যিনি বক্তব্য রেখেছেন, তিনি বলছেন যে ঐক্যমত্য কমিশন জুলাই সনদ আদেশ, যেটা জুলাই সনদের যে সাংবিধানিক আদেশের যে খসড়া তৈরি করছে, সেটাকে তারা একটা রাজনৈতিক অগ্রগতি বা এটার জন্য সনদ বাস্তবায়নের একটা অগ্রগতি হিসাবে তারা দেখছে, এবং তারা মনে করছে যে জুলাই সনদের যে আদেশ মানে সাংবিধানিক আদেশ যেটা হবে, সেটার খসড়া তাদের কাছে দেওয়া হবে, এবং সেইটা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমার ধারণা যে এখন তারা আসলে স্বাক্ষরের দিকেই যাচ্ছে, এবং সেইখানে তাদের সাথে আজকে যেটি আলোচনা হয়েছে, এরপরেও আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের আজকে বিশেষজ্ঞদের সাথে পর্যালোচনা সভা হয়েছে, গতকালও ছিল, আজকে তারা এটা নিয়ে আলোচনা করেছেন, এবং সর্বশেষ যেটা বোঝা গেছে যে একটা খসড়া মোটামুটি চূড়ান্তকরণের দিকেই যাচ্ছে। এবং আমার ধারণা যে আজকের আলোচনার মধ্য দিয়ে সেই খসড়ার সারবত্তা তারা জেনেছেন, এনসিপি জেনেছেন, এবং এই জানাটার মধ্য দিয়েই কিন্তু আখতার হোসেনের এই কথাটা, যে এটাকে তারা একটা অগ্রগতি হিসাবে দেখছেন। আমরা যেটা মনে করি যে জুলাই সনদ নিয়ে এখন যেখানে আলোচনায় আসছে, এনসিপি এই একসময় ধারণা করেছিল যে জামাত যেভাবে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে এটাকে তো তারা রাজনৈতিক গাদ্দারি হিসাবে, জুলাই সনদের সাথে গাদ্দারি হিসাবেই মানে চিহ্নিত করেছে। এবং এরপরে দেখবেন যে জামাত সম্পর্কে এনসিপির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেতাদের যে ধরনের বক্তব্য, সেটা কিন্তু খুব আগ্রাসী বক্তব্য তাদের ছিল। তো আমার যেটা এখন মনে হচ্ছে যে জুলাই সনদ নিয়ে শেষ মুহূর্তে 31 অক্টোবরের মধ্যে এনসিপি এটা স্বাক্ষর করবে, এবং এটা থেকে এনসিপি নিজেকে বিযুক্ত রাখবে না, কেননা তাদের সাথে যারা থাকার কথা ছিল সেইগুলোর মধ্যে যেহেতু নেই, শেষ পর্যন্ত তারা এটাতে যুক্ত হবে। আর জুলাই সনদের এই যেটি আসছে এখন, যে সাংবিধানিক আদেশ সম্পর্কে যেটি আসছে, সেখানে কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটা আরপিও সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কথা বলেছেন। এই যেটা নিয়ে আমরা এখন বলছি যে সংশোধন যদি হয়, এখন এইখান থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে এটা থেকে যদি সরে আসে, তাহলে মনে হবে যে সরকার মানে ক্ষমতা হস্তান্তর, বিএনপির কাছে একটা ক্ষমতা হস্তান্তরের নামান্তরেই হবে, এই ধরনের হচ্ছে। তো রাজনীতিতে অনেক ধরনের আলোচনা হয়, অনেক ধরনের বিতর্ক হয়, কিন্তু আমরা তো একটা সাধারণ কথা বলি যে শেষ কথা তো নাই। তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে যত কয়েকদিনের মধ্যে, আজকে দেখেন চরমোনাই পীর সাহেব এতদিন বলছে যে বাংলাদেশে আরপিও ছাড়া নির্বাচন হবে না, আজকে উনি বলছেন যে আরপিওর দাবি করেছি আমরা, কিন্তু নির্বাচনে যাব না, এরকম তো বলি নাই, এরকম তো আমরা বলি না। পিআর পদ্ধতির কথা বলছেন? সরি, পিআর পদ্ধতির কথা বলছি আমরা, যে সেইখানে তো আমরা বলি নাই যে আমরা যাব না। তো পরিবর্তন হচ্ছে, এবং নির্বাচনী ট্রেনে আজকে কোথাও একটা আমি সন্ধ্যার সময় দেখেছি যে নির্বাচনী ট্রেনে এখন এনসিপিও নির্বাচনী ট্রেনে, এবং তারাও জোট গঠনের ব্যাপারে বিএনপির সাথে তাদের আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা একটা সমঝোতামূলক পদ্ধতির মধ্য দিয়েই যাক, সেটাই তো আমরা চাই। নিশ্চয়ই আমরা সামনে 31 অক্টোবর আছে, দেখা যাক আর কি এনসিপি কি সিদ্ধান্ত নেয়। মাসুদ কামাল, আপনার কাছে প্রশ্ন করছি, যে প্রসঙ্গটি এসেছে যে পিআর সহ 5 দফা দাবিতে 8টি ইসলামী সমমনা দল এবং তারা চট্টগ্রামে আজকে বিক্ষোভ করেছে। জামাত কিন্তু শুরু থেকে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভের নামে এখন বলাই যায় যে জনসংযোগই করছে, এবং তারা নির্বাচনের দিকে আছে, কারণ একটি কথাও তারা ঠিক রাখেনি, তারা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছেন। আজকে কিন্তু তারা বিক্ষোভ করেছে চট্টগ্রামে, এবং সেখানেও বিভিন্ন বক্তব্য উঠে এসেছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটি?
বিএনপি। আর স্পষ্ট করে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, যে কথাটি স্যার বললেন যে এনসিপি আসলে নির্বাচনের দিকেই যাচ্ছে, কিন্তু এনসিপি কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এনসিপি দেখাচ্ছে যে বিএনপির সাথে অর্থাৎ কিন্তু জামাতের সাথেও তার সক্ষতা বা দুই দিকের সুবিধা এনসিপি নিতে চাচ্ছে, কি মনে করছেন? দেখেন এনসিপি সত্যি কথা বলতে কি এনসিপির এখন আর রাজনৈতিক ভিত্তি নাই, এটা কোথাও নাই, কাগজে কলমেও নাই। মানে এনসিপিকে আমি কাগজে বাগো বলি না তো, কারণ এনসিপির ক্ষতি কিন্তু এনসিপি নিজেই করছে। এনসিপি অত্যন্ত সম্ভাবনাময় একটা দল ছিল, কিন্তু তারা নিজেদের ক্ষতিগুলো নিজেরাই করছে, নানা রকম কর্ম করে, ব্যাখ্যা আর যায় না এখন। কিন্তু এখন কিন্তু এনসিপি সে অবস্থান নাই। এনসিপি কার সঙ্গে গেল কার সঙ্গে গেল না এতে কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না। কিন্তু বিএনপি বা জামাতের যে হিসাব এবং আসন বন্টন, এবং আজকেও বিএনপিকে যেভাবে বলা হচ্ছে এবং বিভিন্ন রিপোর্টে এসেছে যে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে সবগুলো আসনে যেন প্রতিনিধি নির্বাচন করে ফেলা হয় ইতোমধ্যে, প্রস্তুতি তো বিএনপি নিচ্ছে। হ্যাঁ অবশ্যই। তাহলে সেই প্রসঙ্গে নিশ্চয়ই জামাত এবং এনসিপির প্রসঙ্গটি চলেই আসবে। না না না, আসবে না, আসবে না। বিএনপি নিজ দায়িত্বে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তারা এনসিপির উপর ভরসা করে প্রস্তুতি নিচ্ছে না, জামাতের উপর ভরসা করে নিচ্ছে না, তারা তাদের মতো করে নিচ্ছে। এনসিপির যে সমস্যাটা হবে এখন সামনে, যেখানে একদিকে যদি প্রতীক না পায়, মানে যদি আপনার মানে একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে যদি তারা যদি জোটের প্রতীক না পায়, তাহলে এনসিপির কোথাও যাইয়াও লাভ নাই। এনসিপিকে যে নিবে সে ওই সিটটা হারাবে, আর আগে হবে না, লাভের লাভ এইটুকুই হবে। কাজে এনসিপির কেউ নিবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির যেটা রাজনীতি এখন আমি যেটা বুঝি, এনসিপিতে কিন্তু কিছু বুদ্ধিমান ছেলে আছে, ছেলেমেয়েরা যারা আছে এখানে, আমি এদের মধ্যে অনেককে বেশ বুদ্ধিমান মনে করি। এটা কথাবার্তায় বেশ চৌকস, মানে পড়াশোনা করে আমার কাছে মনে হয়েছে। ওরা নিজেরাও বুঝতে পারছে যে এই নির্বাচনে তাদের কোনো আশা নাই। এখন তারা পরবর্তী নির্বাচনের জন্য এখন থেকে তারা কিন্তু অনেকে দল গোছানো শুরু করছে, তারা একটা প্ল্যাটফর্ম পাই গেছে। কিন্তু এখন সেই প্ল্যাটফর্মটাকে তারা শক্তিশালী করার চেষ্টা করতেছে, এবং তারা এটাও বুঝতে পারছে যে আমি কিন্তু এনসিপি পলিটিক্সে হ্যাপি, এখন এই মুহূর্তে হ্যাপি কেন সেটা বলি। তারা এটাও বুঝতে পারছে যে তাদের জন্য ক্ষতিটা হলো দুটো, তাদের জন্য তাদের গায়ে দুটো ট্যাগ লাগিয়ে গেছে। এক নম্বর ট্যাগ হলো তারা কিংস পার্টি, দুই নম্বর ট্যাগ হলো তারা জামাতের বি টিম। এই ট্যাগটা কিন্তু লাগানো ছিল, এখন তারা এই ট্যাগিং থেকে বেরোতে চাচ্ছে। এবং সরকারের খুব কাছে এই বের হওয়ার যে আগ্রহ, আমি বলি আপনাকে, বের হওয়ার যে আগ্রহ তারই প্রমাণ আপনি পাবেন। একবার নাহিদ ইসলাম বললো যে উপদেষ্টাদের অনেকেই কিন্তু নানা রকম করছে, বেমানি করছে, তারা এখন সেফ এক্সিট খুঁজতেছে। ওইটা বলার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে আমরা সরকারের সঙ্গে নাই। তারপরে জামাত সম্পর্কে বললো এরা জাতির সঙ্গে প্রতারণা করেছে, এটা বলার মাধ্যমে তারা এটাও বলার চেষ্টা করলো যে আমরা জামাতের সঙ্গেও নাই। এবং এটা এনসিপি একটা গুড পলিটিক্স, আমি এটা পছন্দ করছি যে তারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে। কিন্তু যেহেতু এই ইলেকশন কাছে আসছে, এটা এখন দেরি হয়ে গেছে, তারা এখন পরবর্তী নির্বাচনের জন্য যদি প্রস্তুতি নেয়, আমি মনে করি এনসিপির জন্য খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই আলোচনাগুলি আমি একদম শেষ মুহূর্তে একদম জাস্ট 1 মিনিটের জন্য প্রফেসর সিদ্দিকুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা আলোচনা অনেকগুলো বিষয় নিয়ে দেখেছি, আপনি নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখছেন কিনা, অথবা যদি হয় সুষ্ঠু শান্তিপূর্ণ যে নির্বাচন করার যে একটি চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেটি বাস্তবায়নের মুখে আমরা জাতিগতভাবে কতখানি এগোলাম? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে নির্বাচন দেশে হবে এবং নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন না হলে আমরা কি হইতে পারি, নির্বাচন না হলে আমাদের সেনাবাহিনীর কথা অনেকেই বলেন, সেইগুলো নিয়ে আমার বাংলাদেশের বাস্তবতায় এখন আমি সেটা দেখি না। আর এই সরকার নির্বাচন প্রলম্বিত করে দেশ পরিচালনা আর করতে পারবে সেই বিশ্বাসও আমার নাই এখন। তো ফলে এই সরকারের কাছ থেকেও আন্তরিকভাবে একটা সময় আমাদের অনেকে এইখানে এসে আমাদের সাথে অনেকেই বলছে যে নির্বাচনের কি দরকার, এই সরকার আরো 2 বছর 3 বছর দেশ চালাবে। কিন্তু এখন একটা মানুষও পাবেন না যে এসে এই কথাটা বলবে, বরং প্রত্যেকেরই একটা অবস্থান যে একটা সুষ্ঠু নির্বাচন যেন তারা করতে পারে সেই ব্যাপারে চ্যালেঞ্জ অনেক। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা যদি সদিচ্ছা থাকে তাহলে সেটা আমি বলবো না যে একেবারে 100% চ্যালেঞ্জ মুক্ত হয়ে যাবে, কিন্তু চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যদি সদিচ্ছার সঠিক কর্মপরিকল্পনা থাকে এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলোর যদি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছা থাকে, তাহলে এই দুইটায় যদি এক জায়গায় আসে
তাহলে বাংলাদেশে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। সরকারের সরকারের পক্ষেও একা সম্ভব না, রাজনৈতিক এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের RSLC জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক এবং আমাদের জাতিগত স্বার্থ সংশ্লিষ্ট সব যে কোনো ইস্যু নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। পরবর্তীতে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।